হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আমাদের ইন্ডিয়ান ইকোনমির উপরে যে 1000 কোশ্চেন অ্যান্সারের যে সিরিজ আমরা শুরু করেছি তার প্র্যাকটিস সেট নাম্বার 3 আজকে আমরা আলোচনা করব। তো প্রথম কোশ্চেন বলা হচ্ছে, 1 নম্বর কোশ্চেন, টিল হোয়াট টাইম ইন্ডিয়ান ইকোনমি ওয়ান্ট টু বিকাম এ $5 ট্রিলিয়ন ইকোনমি। ঠিক আছে, এখন আমাদের কত আছে? এখন মোটামুটি আমাদের ধরে নাও 1 to 2 ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারে ঢুকে গিয়েছে। 1 to 2 ট্রিলিয়ন ইকোনমি আছে, বা 3 এর কাছাকাছি তোমরা ধরতে পারো। এটা মানে ভ্যারি করে ইন দ্য সেন্স, মানে বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রকম আসে, তবে 1 ট্রিলিয়নের উপরে এটুকু শিওর। তো এখন 1 ট্রিলিয়নের উপর যেহেতু হয়ে গিয়েছে, এখন চিন্তাভাবনা হচ্ছে কি $5 ট্রিলিয়ন। ঠিক আছে, মানে 5000 কোটি ডলার এই অ্যামাউন্টটাই যেতে চাইছে ভারতবর্ষ। $5 বলছি, কিন্তু ভারতীয় টাকার সঙ্গে গুলিয়ে ফেলো না। $5 ট্রিলিয়ন। সরি, 5000 কোটি নয়, 5 লক্ষ কোটি, সরি 5 লক্ষ কোটি, 5 লক্ষ কোটি ডলারে যেতে চাইছে ভারতের ইকোনমি। তো সেই টার্গেটটা কত নিয়েছে? টার্গেটটা নিয়ে হচ্ছে অপশান বি, 2024-25 মধ্যে। এবং বলা হচ্ছে এইটা অ্যাচিভ করার জন্য কি করতে হবে? প্রত্যেক বছর 9% হারে গ্রোথ অ্যাচিভ করতে হবে, যেটা কিন্তু এখন নেই। এখন কারেন্টলি কিন্তু 8%-এর নিচে আছে গ্রোথ রেট কিন্তু তোমরা মোটামুটি ওই 6 থেকে 7 এরকম ধরো। আমি সামথিং বলছি কারণ এখানেও বিভিন্ন রকম রিপোর্ট থাকে। মানে আমাদের এখানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা রিপোর্ট বের করে, আমাদের ভারতীয় স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আছে, এরা বের করে। তো এর হচ্ছে এভাবে শিওর শট বলা সম্ভব না একদম এক্স্যাক্ট, তবে 8%-এরও নিচে আছে এখনও অবধি যা চলছে। 9% কিন্তু গ্রোথ রেট নেই এখন আমাদের ভারতের। নেক্সট 2 নম্বর হচ্ছে, হোয়াট ইজ দ্য বেস ইয়ার ফর ক্যালকুলেটিং ইন্ডিয়াস জিডিপি ক্যালকুলেশনের বেস ইয়ার আমি আগের দিনই তোমাদের বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে 2010-11। সরি 10-11 সরি, অপশান সি 11-12। 11-12 এটাকে প্রথমে বলা হয়েছিল যে অ্যাকচুয়ালি এটা কী হয়, প্রতি 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়। বাট আমাদের 2011-12 পরে এটাকে আর চেঞ্জ করা হয়নি। কেন করা হয়নি তার ব্যাপার আছে অনেক রকম, কারণ চেঞ্জ করে দেওয়া মানে আমাদের ওই নমিনাল রিয়েল জিডিপির ব্যাপার এসে যায়। তো এবার বেস ইয়ারটাকে কম রাখলে কী হচ্ছে, জিডিপির গ্রোথটাকে বেশি মনে হচ্ছে। কারণ 2011-12-তে প্রাইস আমার কত ছিল? প্রাইস আমার কম ছিল অনেক তুলনামূলকভাবে। তো সেই হিসাবে দেখতে গেলে জিডিপির গ্রোথটা আমার মনে হচ্ছে মানে আগেতে বলে দিয়েছিলাম নমিনাল রিয়েল জিডিপি থাকে, তো জিডিপির গ্রোথটা তো দেখে মনে হচ্ছে বেশি। এবার বেস ইয়ার কারেকশন করে দিলে তখন কি হবে, গ্রোথটাও চেঞ্জ হয়ে যাবে। তো এরকম বিভিন্ন পলিটিক্যাল কারণে বেস ইয়ারটাকে চেঞ্জ করা হচ্ছে না বর্তমানে। আবার এখন বলা হচ্ছে যে 2020-21 বা 21-22 এটাকে হচ্ছে, 22 তো হবে না, এখন 22 চলছে, 20-21কে হচ্ছে করে তোমার বেস ইয়ার তৈরি করারও কিন্তু পরিকল্পনা শুরু হয়েছিল, বাট এখনও অবধি ইমপ্লিমেন্টেশন হয়নি। এখনও অবধি কিন্তু 11-12ই আছে। 3 নম্বর কোশ্চেন, হু রিলিজেস ডেটা অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। ভারতে ন্যাশনাল ইনকামের ডেটা রিলিজ করে কে? আমরা আগের দিন একটা বলেছিলাম যে একজন থাকে কে, সেটা হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাদের ইকোনমিক আউটলুক রিপোর্টে ওদের কী করে, এই রিপোর্টগুলোকে দেয় যে কতটা আমাদের গ্রোথ হচ্ছে। এবার বলা হচ্ছে যে ভারতে কে এই ডেটাটাকে রিলিজ করে? ভারতে এই ডেটাটাকে রিলিজ করে হচ্ছে অপশান বি, তোমাদের সঠিক উত্তর CSO, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, যেটা আমাদের মস্পি মানে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে আসে। এরা কী করে, জিডিপির গ্রোথ রেটটাকে প্রেডিক্ট করে, যে কত % গ্রোথ হচ্ছে, প্রেডিক্ট করে, আবার ক্যালকুলেট করে, সব কিছু করে। নেক্সট 4 নম্বর কোশ্চেন, দ্য ভ্যালু অফ হুইচ ওয়ার্ক ইজ অ্যাডেড ইন দ্য ক্যালকুলেশন অফ জিডিপি। সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। বাকিগুলো কেন হবে না? দেখো, হাউসওয়াইফদের কাজ, বাড়িতে আমাদের মায়েরা কাকিমারা যারা হাউসওয়াইফ আছেন, তারা যে জিডিপি আমরা কী বলি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে আমার টোটাল যে ইনকামটা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে, আমাদের হাউসওয়াইফরা যে কাজ করছে সেখান থেকে কোনো সোর্স অফ ইনকাম জেনারেট হচ্ছে না, সেটা তারা বাড়ির কাজ করছে, কোনো সোর্স অফ ইনকাম জেনারেট হচ্ছে না। টিচার টিচিং হিজ ওন চাইল্ড বলেছে, এখানে না। এটা যদি সে কী করতো, যে টিচার কী করছে, কোথাও পড়াচ্ছে স্কুলে, স্যালারি কী হতো, সে সেখান থেকে স্যালারি পেতো, সেই স্যালারির একটা টাকা ট্যাক্স হিসেবে অ্যাজ এ রেভিনিউ সরকারের কাছে আসতো। তাই এখানে দেখো অপশান বিতে বলেছে টিচার টিচিং হিজ ওন চাইল্ড, এটা তাহলে কোনো মতেই এটাও হবে না। ভ্যালু অফ রিসেল অফ ওল্ড শেয়ার, এগেন পুরোনো একটা শেয়ার ছিল, সেটাকে তুমি রিসেল করছো, নতুন কোনো ইনকাম জেনারেট হচ্ছে না। আগে একটা ছিল, তুমি সেটাকে কিনেছিলে কিছু টাকা দিয়ে, সেটাকে আবার বিক্রি করে দিচ্ছ।
একমাত্র কনস্ট্রাকশন অফ এ নিউ হাউস বাই অ্যান আর্টিসান। ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, সেটা হচ্ছে এক ধরনের প্রোডাকশন ওয়ার্ক। নতুন প্রোডাকশন করা মানে সেখানে হচ্ছে তুমি নতুন মেটেরিয়াল কিনছো, সেখানে যে মেটেরিয়ালগুলো কিনছো সেই দোকানে যে টাকা দিচ্ছ সেই দোকানদার কিছু টাকা ট্যাক্স হিসেবে দিচ্ছে, সেখানে যে এমপ্লয়ীদেরকে তুমি কাজে লাগাচ্ছ তাদের স্যালারি থেকে ট্যাক্স হিসেবে টাকা উঠছে। তো এই কী করা হয়, এরা কী করে, এরা হচ্ছে জিডিপিতে কিছু ভ্যালু অ্যাড করছে। বাকি যেগুলো আছে বাকি কিন্তু জিডিপিতে কোনো রকম কোনো ভ্যালু অ্যাড করছে না। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমাকে কিছু একটা প্রোডাক্ট তৈরি করতে হবে, কিছু একটা প্রোডাকশান নিয়ে আসতে হবে, ইনকাম জেনারেট করতে হবে, নাহলে জিডিপির মধ্যে আসবে না। 5 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য এগ্রিগেট অফ গ্রস ব্যালেন্স অফ প্রাইমারি ইনকাম অফ অল রেসিডেন্ট ইনস্টিটিউশনাল ওয়ার ইউনিটস নোন অ্যাজ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, দেখো জিডিপি আর জিএনপির মধ্যে একটা পার্থক্য আছে, আমি শর্টে বলে দিচ্ছি, নামটা থেকে বুঝতে পারবে। জিডিপির মধ্যে কি আছে, জিডিপির মধ্যে আছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক, ডোমেস্টিক মানে হচ্ছে আমরা কি বোঝাই, ডোমেস্টিক মানে গৃহপালিত, মানে ঘরের মধ্যে। তাই জিডিপি মানে হচ্ছে উইদিন আমার ভারতের বাউন্ডারি, মানে ভারতের বাউন্ডারির মধ্যে বা ভারতের যে টেরিটোরিয়াল এরিয়া আছে তার মধ্যে বসবাস করি, সে ভারতীয় হতে পারে, বিদেশি হতে পারে, যত মানুষ যে ইনকাম জেনারেট করে দিচ্ছে আমাদের দেশকে, সেটাকে বলা হচ্ছে জিডিপি। বললাম উইদিন বাউন্ডারি। আর জিএনপিটা কি, জিএনপির মধ্যে আছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল, ন্যাশনাল মানে জাতীয়, তার মানে আমার হচ্ছে সারা বিশ্বের মধ্যে যেখানেই আমার কি থাকবে, ইন্ডিয়ান থাকবে, তারা যে ইনকামটা করবে সেটাই হচ্ছে আমার জিএনপি। সেক্ষেত্রে আবার কি হবে, জিএনপির ক্ষেত্রে আমার ভারতের মধ্যে যে বিদেশিরা আছে তাদের ইনকামটাকে আমরা ধরবো না, যেটা জিডিপির ক্ষেত্রে ধরছিলাম। যেমন আমরা আমাদের বিদেশে যারা থাকে তারা তো ভারতকে কিছু টাকা পাঠায়, যেটাকে বলা হয় রেমিটেন্স, সেই রেমিটেন্সটাকে ক্যালকুলেট করতে হবে। বোঝা গেল? তাহলে জিডিপি মানে আমার দেশের বাউন্ডারির মধ্যে দেশি বিদেশি যেই থাকুক সে যে পরিমাণ ইনকাম জেনারেট করছে বা যে প্রোডাকশান করছে যা কিছু, সেটা হচ্ছে জিডিপি। আর জিএনপি মানে হচ্ছে সারা বিশ্বের মধ্যে শুধুমাত্র ভারতীয়রা যে পরিমাণ প্রোডাক্ট করছে, ইনকাম জেনারেট করছে বা প্রোডাক্ট জেনারেট করছে, সেটা হচ্ছে জিএনপির মধ্যে পড়ে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। বোঝা গেল? 6 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর পার্ট অফ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট? গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে কোনটা পড়বে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। ইম্পোর্ট, এক্সপোর্ট, মানি আর্নড বাই রেসিডেন্ট অ্যাব্রড, সবগুলোই এর মধ্যে ঢুকবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমার মনে হচ্ছে অপশানটা একটু ভুল আছে, মানে অপশান ভুল আছে ইন দ্য সেন্স এখানে কোনো অপশানটাই ঠিক নয়। এখানে অ্যাকচুয়ালি যদি উত্তর দিতে হয়, উত্তর হবে তোমার মানি আর্নড বাই রেসিডেন্ট অ্যাব্রড আর হচ্ছে এক্সপোর্ট। ইম্পোর্ট হবে না। ইম্পোর্ট হয়ে যাওয়া মানে কি, আমরা কী করছি, কোনো জিনিস আমদানি করছি, আমদানি করা মানে সেখানে ভারতকে টাকা দিতে হচ্ছে বিদেশকে, তো সেটা আমার ইনকামের মধ্যে পড়বে না। এক্সপোর্ট হলে কী হবে, বাইরে থেকে আমি জিনিসটাকে বাইরে আমি জিনিসটাকে রপ্তানি করছি, তার পরিবর্তে আমি টাকা পাচ্ছি, তো সেটা আমার জিএনপির মধ্যে পড়বে। এখানে তোমার এই যেহেতু এখানে এরকমভাবে কোশ্চেনটা দিয়েছে যে দুটো চুজ করার অপশান নেই, সবথেকে বেস্ট অ্যান্সার হবে আমার মতে অপশান সি, মানি আর্নড বাই রেসিডেন্ট অ্যাব্রড। এটাই তোমার সঠিক উত্তর হবে, এখানে অপশান ডি সঠিক নয়। কারণ ইম্পোর্ট কোনোভাবেই জিএনপির মধ্যে পড়বে না। হ্যাঁ, এক হতে পারে যেটা ইম্পোর্ট আমদানি করা মানে আমাদের বিদেশে যে ভারতীয় আছে সেই ভারতীয়ই যদি আমাদের ভারত থেকে কিছু ইম্পোর্ট করে নিয়ে যায়, সেটা হয়তো মেবি তার জিএনপির মধ্যে পড়তে পারে। কারণ ভারতীয় কোম্পানি থেকে যদি ভারত কিছু নিয়ে আসে সেটা হয়তো তার এর মধ্যে পড়তে পারে, জিএনপির মধ্যে পড়তে পারে। কারণ আলটিমেটলি ভারতীয় কোম্পানি হচ্ছে করছে আমাদেরকে জিনিসটা বিক্রি করবে না, বাইরে আছে বাট সেটা হয়তো ভারতীয় কোম্পানি, সেটা আমাদেরকে বিক্রি করছে, বিক্রি করে সেখান থেকে সে টাকাটা আর্ন করছে, সেই আর্নিং থেকে কিছু রেমিটেন্স আমাদের দেশকে দেবে। বাট ইম্পোর্ট, শুধু যেহেতু ইম্পোর্ট বলেছে এটা আমাদের এখানে হবে না। সঠিক উত্তর আমাদের এখানে অপশান সি, তোমরা ধরে রাখো অপশান ডি ফুল। দেখো এখানে বলেই দিয়েছে জিএনপি ইজ ইকুয়ালস টু জিডিপি প্লাস এনআর। এনআর মানে হচ্ছে নেট রিসিভড ফ্রম অ্যাব্রড অর ইনফ্লোস ফ্রম অ্যাব্রড, মানে বাইরে থেকে যে টাকাটা বিদেশে আসছে।
মাইনাস এনপি, এনপি মানে নেট পেমেন্ট আউটফ্লো টু ফরেন অ্যাসেট, মানে ওই যে তোমার ফরেন অ্যাসেট মানে বাইরের কোনো জিনিস কেনার জন্য যে পরিমাণ পেমেন্ট করতে হচ্ছে আমাকে, এটা আমি কী করে দিচ্ছি, এটাকে আমি মাইনাস করে দিচ্ছি। তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু জিএনপির পার্টের মধ্যে পড়ছে না, জিডিপি থেকে ওটাকে মাইনাস করতে হচ্ছে। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে? অপশান সি। নেক্সট 7 নম্বর কোশ্চেন, হোয়াট কজেস দ্য ডেপ্রিসিয়েশন অফ এ গুড? ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে জিনিসের দাম কমে যায়। কিসের জন্য হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ফিজিক্যাল ওয়্যার অ্যান্ড টিয়ার, মানে জিনিসটা পুরনো হয়ে যায় তাই সেটার কী হয়, দাম কমে যায়। 8 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রোস ভ্যালু অ্যাডেড অ্যান্ড নেট ভ্যালু অ্যাডেড? জিভিএ আর এনভিএ, এইগুলো মানে এইগুলো অ্যাকচুয়ালি তোমাদের বোঝাতে গেলে অনেক কিছু বোঝাতে হবে, এত বারবার করে বলছি, এত বোঝানোর টাইম নেই। তো সব আচ্ছা, তোমাদের একটা জিনিস খুব ইজি মনে রাখবে, যে কোনো গ্রস থেকে যখন নেট বের করবে, মানে ফর এক্সাম্পল ধরো এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট ইজিক্যালস টু কীভাবে বলো তো, জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশান, কি ডেপ্রিসিয়েশান, আমি শর্টে লিখলাম ডেপ্রিসিয়েশান। তো এইটা একটা মনে রাখার ইজি উপায়, যে কোনো নেট ইজ ইকুয়ালস টু গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশান। এখানেও তাই নেট ভ্যালু অ্যাডেড ইজ ইকুয়ালস টু গ্রস ভ্যালু অ্যাডেড মাইনাস ডেপ্রিসিয়েশান। একইভাবে এনএনপি যদি তোমাদেরকে বলে ন্যাশনাল নেট প্রোডাক্ট, সরি নেট ন্যাশনাল প্রোডাক্ট, সেখানেও কী হবে, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ডেপ্রিসিয়েশান। জিভিএ ইজ ইকুয়ালস টু কি, জিভিএ ইজ ইকুয়ালস টু এই ফর্মুলাটা মনে রাখবে, জিডিপি প্লাস সাবসিডিজ মাইনাস ডাইরেক্ট ট্যাক্সেস, মানে মাইনাস ট্যাক্সেস, মানে যে পরিমাণ জিডিপি আমরা ইনকাম করছি প্লাস সাবসিডি মানে যে ভর্তুকিগুলো সরকার দিচ্ছে, সেখান থেকে আমি যদি ট্যাক্সগুলোকে বাদ দিই তাহলে যে জিনিসটা উঠেছে সেটাকে বলা হয় জিভিএ বা গ্রস ভ্যালু অ্যাডেড। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর জিডিপি ডিফ্লেটার? জিডিপি ডিফ্লেটারের ফর্মুলা কি? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি। ঠিক আছে, নমিনাল রিয়েল তোমাদেরকে আগের দিন আমি বুঝিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে বেসিক্যালি কি, ইনফ্লেশন মানে মূল্যবৃদ্ধি কতটা হচ্ছে তার মেজারমেন্টকে বলা হয় কি, জিডিপি ডিফ্লেটার। নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি, তার সঙ্গে আবার ইন্টু 100 করতে হয়, ইন্টু 100 করে আমাদের কী হয়, জিডিপি ডিফ্লেটার বের করে, মানে এটা থেকে ইনফ্লেশনের একটা মেজারমেন্ট পাওয়া যায়। 10 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ ডিক্রিজিং কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার টু জিডিপি সিগনিফাইজ? আমাদের জিডিপিতে টোটাল যে কন্ট্রিবিউশন পার্সেন্টেজ হিসাবে, সেটা কী হচ্ছে, এগ্রিকালচারের যে পার্সেন্টেজ সেটা কী হচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে আমাদের দেশ ধীরে ধীরে ডেভেলপমেন্ট করছে, কারণ ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রি সবসময় কী হয়, ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে রাদার দেন এগ্রিকালচার। দেখো এগ্রিকালচার অবভিয়াসলি আমাদের কৃষি প্রধান দেশ সবসময় থাকবে ভারতবর্ষে, কিন্তু তার মানে যে আমাদের মেজর ইনকাম এগ্রিকালচার থেকেই হবে তার কোনো মানে নেই। কারণ যে কোনো দেশকে কী বললাম, ডেভেলপড হতে গেলে সবসময় কী করতে হবে, ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করতে হবে, এগ্রিকালচারের উপর নয়। কারণ এগ্রিকালচার যত বলো, এগ্রিকালচারের প্রোডাকশান কিন্তু আনপ্রেডিক্টেবল। এখন যদিও ইরিগেশন সিস্টেম করে অনেক কিছু ঠিকঠাক করে দেওয়া হয়েছে, বাট তবুও কিন্তু কিছুটা আনপ্রেডিক্টেবল ব্যাপার থাকে। তো অবভিয়াসলি আনপ্রেডিক্টেবল কোনো জিনিসের উপর যদি দেশকে পুরোপুরি ডিপেন্ড করতে হয়, সেটাকে তাহলে ডেভেলপড কান্ট্রি বলা যাবে না। সেটাই হচ্ছে অপশান সি সঠিক উত্তর। 11 নম্বর কোশ্চেন, দ্য নিউ জিডিপি সিরিজ ক্যালকুলেটস জিডিপি বেসড অন হুইচ প্রাইস? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মার্কেট প্রাইস। নিউ জিডিপি সিরিজ মানে জিডিপি সিরিজ 2011-12, যেটা হচ্ছে মানে আগে বেসে 4-5 থেকে 2011-12-তে শিফট করা, যেটা এখন চলছে। এখানে কি হয়, ফ্যাক্টর কস্টের উপর ডিপেন্ড না করে মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করে কি করা হয়, জিডিপিকে ক্যালকুলেট করা হয়। নেক্সট, এবার এই মার্কেট ভ্যালু এবং ফ্যাক্টর কস্ট এই দুটোর মধ্যে আবার পার্থক্য আছে। এই জন্য আমি তোমাদের বলেছিলাম, পারলে আমার ইউটিউবে একটা ক্লাস আছে দেখবে, জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, এই জিনিসগুলো কি সেগুলো আমি তোমাদেরকে ওখানে বুঝিয়েছি। ঠিক আছে, তো সেই জিনিসটা একবার দেখে নিই, ওখানে ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস কি দুটোর মধ্যে পার্থক্য দেখানো আছে।
নাও রিয়েল ন্যাশনাল ইনকাম ইনক্রিজেস ইন হুইচ অফ দ্য ফলোয়িং সার্কামস্ট্যান্সেস? রিয়েল ন্যাশনাল ইনকাম ইনক্রিজ হবে কোন সার্কামস্ট্যান্সের ক্ষেত্রে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, হোয়েন প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইনক্রিজেস। বাকি কোনো ক্ষেত্রে নয়। কোনো গুডসের হচ্ছে প্রাইস ইনক্রিজ করে গেল, সেখানে আমার ন্যাশনাল ইনকাম হবে না, ইনক্রিজ হবে না। ঠিক আছে, উপর উপর দেখে মনে হবে ইনক্রিজ হচ্ছে, কারণ তোমার জিনিসপত্রের দাম হয়তো বেড়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু প্রোডাকশান সেম তা সত্ত্বেও। কিন্তু তুমি যদি বেস ইয়ারের সাপেক্ষে ক্যালকুলেট করতে বসো না, তখন দেবে কোনো হচ্ছে না, ইনক্রিজ হচ্ছে না। হোয়েন সেভিং অফ পিপল ইনক্রিজেস, মানুষের সেভিং ইনক্রিজের সঙ্গে আমাদের ন্যাশনাল ইনকামের ইনক্রিজের কোনো ব্যাপার নাই। সেভিংস সেভ করছে ঠিক আছে। হোয়েন ইনফ্লেশন ইনক্রিজেস প্রাইসেস অ্যান্ড ট্যাক্সেস, এগেন আমার প্রোডাকশান বাড়ছে না, কিন্তু আমার মূল্যবৃদ্ধির জন্য হু করে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেটাতে কখনোই ন্যাশনাল ইনকাম ইনক্রিজ হিসেবে ধরা হয় না সেটাকে। শুধুমাত্র প্রোডাকশান যখন বাড়বে একমাত্র তখনই কী হবে, তখনই আমি ধরবো যে আমার ন্যাশনাল ইনকাম বাড়ছে। তেরো নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ এ গুড উইথ পজিটিভ এক্সটার্নালিটিস নোন অ্যাজ? সঠিক উত্তর হবে অপশান সি, মেরিট গুডস। মেরিট গুডস হচ্ছে কোনগুলো? মানে মেরিট গুডস হচ্ছে জেনারেলি কিছু সার্টেন সেকশন, সোসাইটির কিছু সার্টেন সেকশনকে এই প্রোডাক্টগুলোকে প্রোভাইড করানো হয়। যেমন ফর এক্সাম্পল, মানে বেসিক্যালি বলছি, বেসিক্যালি হচ্ছে তোমার কী বলবো, মেরিট গুডস মানে হচ্ছে যেগুলো, মানে কীভাবে বোঝাবো, যে গরিব মানুষদেরকে ফেসিলিটি হিসেবে প্রোভাইড করানো হয়। যেমন এই যে হেলথ আর এডুকেশান। হেলথ আর এডুকেশান কী হয়, যারা হচ্ছে করতে পার, মানে এটা হচ্ছে কিছু সেকশন অফ মানুষে যারা হয়তো অ্যাফোর্ড করতে পারছে না, তাদেরকে সেটা কি পুরোপুরি বিনা পয়সায় দেওয়া হচ্ছে হেলথ আর এডুকেশান। সবার জন্য এটা নয়, ঠিক আছে, সবার জন্য এই জিনিসটা প্রোভাইড করা হয় না। সবার জন্য যেটা প্রোভাইড করা হয় সেটাকে কী বলে, সেটাকে বলে পিওর পাবলিক গুডস, যেটা সমস্ত মানুষের জন্য প্রোভাইড করা হয়। বাট মেরিট গুডস কী করা হয়, মেরিট গুডস রাদার দে আর গিভেন টু সার্টেন টার্গেটেড পিপল, দে হ্যাভ পজিটিভ এক্সটার্নালিটিস, এক্সাম্পল হচ্ছে হেলথ অ্যান্ড এডুকেশান। 14 নম্বর কোশ্চেন, দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার ইন ইন্ডিয়া ইজ? ভারতের ফাইন্যান্সিয়াল ইয়ার কোনটা? তোমরা সকলেই জানো, এপ্রিলের 1 থেকে মার্চের 31 তারিখ। মার্চের 31 দেবে বলে না, ইয়ার এন্ডিং, ব্যাংকের ইয়ার এন্ডিং হয় মার্চের 31 তারিখে। যারা এই টিপিএফে টাকা জমা, তারা দেখো ওই মার্চের 31 থেকে এপ্রিলের 1 তারিখের মধ্যেই কাউন্টিং হয় ওটা। 15 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর রাইট ওয়ান? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি, বোথ। ন্যাশনাল ইনকাম ইজ দ্য মানিটারি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড। অবভিয়াসলি ডেপ্রিসিয়েশন ইজ ডিডাক্টেড ফ্রম গ্রস ভ্যালু টু গেট দ্য নেট ভ্যালু, এটাও তোমাদের সঠিক একটু আগেই বলেছিলাম। নেক্সট 16 নম্বর কোশ্চেন, হুইচ ওয়াজ দ্য সেকেন্ড ব্যাঙ্ক ইন ইন্ডিয়া উইথ লিমিটেড লায়াবিলিটি? সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। প্রথম ব্যাঙ্ক যেটা লিমিটেড লায়াবিলিটি ছিল, সঠিক উত্তর কী ছিল? সেটা হতো কি, ঔধ কমার্শিয়াল ব্যাঙ্ক, যেটা 1881 হয়েছিল। সেকেন্ড হচ্ছে আমাদের লিমিটেড লায়াবিলিটি নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। 17 নম্বর কোশ্চেন, হোয়েন ওয়াজ আরবিআই এস্টাবলিশড? আরবিআই স্থাপন হয়েছিল কবে? আরবিআই স্থাপিত হয়েছিল 1935-এ উইথ ক্যাপিটাল অফ 5 crore, মাত্র 5 কোটির ক্যাপিটাল নিয়ে এটা এস্টাবলিশ করা হয়েছিল। আরবিআইয়ের সম্বন্ধে সমস্ত জিনিস জেনে রাখবে, আরবিআই থেকে কোশ্চেন আসবে। 18 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাঙ্ক হ্যাজ লঞ্চড আই ওয়াচ ব্যাঙ্কিং প্রোডাক্ট? আচ্ছা, এটা একটু মানে কী বলো, কারেন্ট অ্যাফেয়ার্স ঘেঁষা কোশ্চেন হয়ে গেছে। আই ওয়াচ প্রোডাক্ট রিসেন্টলি লঞ্চ করেছে কে? এইচডিএফসি। রিসেন্টলি, সরি, এটা 2015 এইচডিএফসি ব্যাঙ্ক। সরি, এটা একটু পুরোনো কোশ্চেন ঢুকে গেছে ভুল করে। 19 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ফাংশন অফ আরবিআই? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি, অ্যালোটিং মানি ডাইরেক্টলি টু ফার্মার্স ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট। না, এটা নাবার্ডের কাজ। বাকিগুলো ব্যাংকার্স ব্যাঙ্ক, কন্ট্রোলার অফ ক্রেডিট, কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এগুলো সব করে। বাট ফার্মারদেরকে টাকা দেয় কে? নাবার্ড। 20 নম্বর কোশ্চেন, হু ইস্যুজ 1 রুপি নোটস ইন ইন্ডিয়া? 1 টাকার নোট ইস্যু করে কে? 1 টাকার নোট ইস্যু করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স।
বাকি সমস্তগুলো প্রিন্ট করে আরবিআই, শুধুমাত্র 1 টাকার নোটটাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কী করে, প্রিন্ট করে। আর বাকিগুলো দেখবে আয়োজনের নোটে দেখবে কার সিগনেচার থাকে, আরবিআইয়ের যিনি গভর্নর থাকেন তার সিগনেচার থাকে। এখন বর্তমানে কে? শক্তিকান্ত দাস। তার আগে ছিলেন উর্জিত প্যাটেল। উর্জিত প্যাটেল এখন, যিনি আগে ছিলেন, তিনি এখন মোস্ট প্রবলি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন, যিনি আগে আরবিআইয়ের ছিলেন। 21 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ নট কারেক্ট। ওই জন্য দেবে একটু পুরোনো নোট, পুরোনো নোট যেগুলো সেখানে দেবে উর্জিত প্যাটেলের সিগনেচার থাকবে নোটে, আর যেগুলো সেগুলো হচ্ছে শক্তিকান্ত দাসের সিগনেচার পাবে। ভালো করে দেখবে নোটগুলোকে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ নট কারেক্ট। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আরবিআই's হেডকোয়ার্টার ইজ ইন দিল্লি না, এটা মুম্বাইতে। 22 নম্বর কোশ্চেন, ইফ এ ফার্মার ওয়ান্ট টু টেক লোন টু পারচেস এ ট্র্যাক্টর, হুইচ টাইপ অফ ব্যাঙ্ক হি শুড কন্ট্যাক্ট। এটা হচ্ছে তোমাদের কমার্শিয়াল ব্যাঙ্ক, ঠিক আছে। কমার্শিয়াল, কেন এটা তোমার ট্রাক্টর কেনা মানে এখানে তোমাকে কিছুটা কী বলো কমার্শিয়াল লোন নিতে হবে, কারণ এটা না তো তোমার নিজস্ব পার্সোনাল গাড়ি যে কার লোন তুমি নেবে, আর এটা তোমার প্রপার্টিও ঠিক হচ্ছে না, প্রপার্টি লোন বা হাউস লোনও তুমি নয়, এটা কমার্শিয়াল লোনের মধ্যে পড়ছে, সেখানে তোমাকে কমার্শিয়াল ব্যাংকের কাছে যেতে হবে। 23 নম্বর, কেউ কেউ বলবে স্যার কেন রিজনাল রুরাল ব্যাংক নয় কেন? দেখো, রিজনাল রুরাল ব্যাংক বা নাবার্ড, এরা হচ্ছে অত এদের ক্যাপাসিটি নেই যে একটা ট্রাক্টর কেনার জন্য, পার্সোনালি ট্রাক্টর কেনার জন্য তোমাকে টাকা দেবে। এরা কি ওভারঅল এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য তোমাকে হয়তো কিছু টাকা ফান্ডিং হিসেবে দিতে পারে গভর্নমেন্টের তরফ থেকে, বাট একটা ট্রাক্টরের ভালো দাম আছে। আরআরবি তো, রিজনাল রুরাল ব্যাংক তো কোনো মতেই দিতে পারবে না, ওদের অত ক্যাপাসিটি নেই। 23 নম্বর কোশ্চেন, নাও হু ডিসাইডস দ্য মনিটারি পলিসি ইন ইন্ডিয়া। এটা কে? এটা আরবিআই। ও সরি সরি সরি, আমি মানে অ্যাকচুয়ালি এখানে আমি প্রথম অপশানটা দেখিনি। আরবিআই করে, বাট আরবিআইয়ের আন্ডারে মনিটারি পলিসি কমিটি থেকে তারা করে। এই মনিটারি পলিসি কমিটি আরবিআইয়ের আন্ডারেই থাকে। আমি প্রথমে আসলে অপশান এটা আরবিআই দেখেছি, আমি আরবিআই বলে দিয়েছিলাম, সরি, আমি নিজে অপশানগুলো লক্ষ্য করিনি। 24 নম্বর কোশ্চেন, অ্যাট প্রেজেন্ট হাউ মেনি পাবলিক সেক্টর ব্যাঙ্কস আর ওয়ার্কিং ইন ইন্ডিয়া। সঠিক উত্তর হবে অপশান এ, 21। 25, which of the following term is not related to banking sector? সঠিক উত্তর হবে অপশান বি, ফরেক্স রিজার্ভ। ফরেক্স রিজার্ভ হচ্ছে ফরেন রিজার্ভ, যেটা ফরেন কারেন্সি কালেক্ট করে, এর সঙ্গে ব্যাঙ্কিং সেক্টরের কোনো সম্পর্ক নেই। বাকি বেসেল 3 বা তোমার মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, এগুলো তো সব আরবিআইয়ের মনিটারি পলিসির সঙ্গে যুক্ত। ঠিক আছে, তো এই ছিল আজকের সেট। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। থ্যাংক ইউ।